এই যে তোমরা অপ্রাপ্ত বয়সে হাই স্কুলে ওঠো নেই, তার আগে প্রেম ভালোবাসা বিবাহ বহির্ভূত সম্পর্কিত তোমরা যাইতে চাও। তো তোমরা যখন বাবা মার মুখে চুনকালি দেওয়ার জন্য রেডি হয়ে গেছো, কোচিং এর নাম করে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছ, তো এই জিনিসটা তো সোসাইটির চোখে ভালো না, খারাপ দেখায়। তো ওই বাবা মা নিজের মান সম্মান রক্ষাতে বাল্য বিবাহ দিবে না। সো দ্য ফার্স্ট থিং ইজ, তোমার সুন্দর ভবিষ্যতের জন্য আগে সবচেয়ে বেশি তোমাকে সচেতন হতে হবে। আমাদের যে আলপনা দিদি নিজে তো ম্যানেজার, উনি নারী না? একটু আগে যে তানিয়া ম্যাডাম বক্তব্য দিল, উনি নারী না? চায় না ওনার মতো হইতে? মন চায় তো? তাহলে সেটা না করে তোমরা যদি ক্লাস 6-7-এ উঠে প্রেম ভালোবাসা করো, বাবা মা তো বিয়ে দিবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য কাজ করো, তারপর দেখবা যে মায়ের বাপের এমনি একটা সিম্পেথি আসবে যে না, আমার মেয়েটা স্বভাব চরিত্র ভালো, লেখাপড়া করলে মনে হয় ভবিষ্যতে ভালো কিছু করবে, তখন কিন্তু লেখাপড়াটা করাবে। তাদের দুজনকেই দেখিয়ে দিলাম যে আপনারা 16-18 বছর বয়স হওয়ার আগেই চিন্তা করেন যে কেমনে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হওয়া যায়। সেই জায়গাতে তারা অতিথি হিসেবে এসে বক্তব্য দেয়, একটা প্রকল্প পরিচালনা করে। তাহলে এই স্বপ্নগুলো কেন আপনারা দেখতে পারেন না? মালালা ইউসুফজাই নামে এক ভদ্র মহিলা মাত্র 14 বছর বয়সে নারীদের শিক্ষা নিয়ে আন্দোলন করছিল, কথা বলছিল তার স্কুল বাসে। তালেবানেরা গুলি করে তার মাথার খুলি এই জায়গাতে উড়ে যায় এবং পরবর্তীতে 2014 সালে সে নোবেল পুরস্কার পায়। এই গুলিটা তাকে সোয়াত উপত্যকায় করা হয়েছিল, পাকিস্তানের মালালা ইউসুফজাইকে। সেই মালালা নোবেল পুরস্কার পেয়ে এখন সারা পৃথিবীর অ্যাক্টিভিস্ট। বর্তমানে যে সারা বিশ্বব্যাপী ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, এই ক্যান্সারের যে তেজস্ক্রিয় পরমাণু, এটা কে আবিষ্কার করেছে জানেন? হ্যাঁ, জুলিও কুরি। আপনারা অ্যাওয়ার্ডের নাম শোনেন না, যে আইরিন জুলিও কুরি? তিনি কিন্তু তার স্বামীর সহযোগিতায় এই কাজটা করেছে। তেজস্ক্রিয় পরমাণু আবিষ্কার করে সারা পৃথিবীময় ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে। সেটা হয়েছিল 19 শতকে। আর এখন বর্তমানে তো অনেক কিছু ডিজিটালাইজড হয়েছে। আপনারা খেয়াল করবেন, আমি যে উপজেলার ছেলে মিঠাপুকুর, বেগম রোকেয়ার নাম জানেন না আপনারা? আমি সেই মিঠাপুকুরের সন্তান। ওই আমলে একজন বেগম রোকেয়া তার অবরোধবাসিনী উপন্যাসের মাধ্যমে, তার চাষার দুঃখ প্রবন্ধের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন, নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, এই যে আমাদের সমাজের দৈন্য দশা নিয়ে কথা বলছিলেন। 1880 থেকে 1932 পর্যন্ত তিনি কিন্তু এই কার্যক্রমগুলো করেছেন। নেপোলিয়ন বলেছিলেন না, যেটা আজকের দিবসের সাথে খুবই প্রাসঙ্গিক, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেবো। হ্যাঁ, অ্যান্ড এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা ছাড়া এ জাতির উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব নয়। কাজেই এনিহাও তোমাদেরকে তোমাদের শিক্ষা গ্রহণটা চালিয়ে যেতে হবে। যারা জগৎ বিখ্যাত, যারা রথী মহারথী, তারা কি সবাই শহরের কলেজে, শহরের স্কুলে লেখাপড়া করেই প্রতিষ্ঠিত হয়েছে? কি মনে হয় আপনাদের? আচ্ছা, আমার এই যে চোখের উপরে ভ্রু দেখতে পাচ্ছেন, এই ভ্রুটা কেন বলেন তো? কেন দিয়েছে? সৌন্দর্য বর্ধনের জন্য দিয়েছে। এক ম্যাডাম কিন্তু বলেছে। এটা কি আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই, আরো কাজ আছে। এটা আমাদের মাথায় আসছে না, এটা আমাদের সৃষ্টিকর্তার মাথায় এসেছিল জন্যই আমাদের এইভাবে তৈরি করছে। এই ভ্রু হচ্ছে আমাদের চোখের উপরে সানশেডের কাজ করে। জানালার উপরে সানশেড দেখেন না বাড়িতে? আমাদের সব থেকে বেশি কি ঘামে? মাথা ঘামে। এই মাথা ঘেমে যেন সরাসরি পানিটা চোখে এসে না পড়ে, এই জন্য এই ভ্রুটা সানশেডের কাজ করে। ধরেন যে বৃষ্টিতে আপনারা গেছেন, টুপ টুপ বৃষ্টি পড়ছে, এই ভ্রু কিন্তু ওই পানি থেকে চোখটাকে সুরক্ষা করে। কাজেই দেখেন সৃষ্টিকর্তা কত বড় প্ল্যানার, কোথায় কি দিতে হবে সেটা উনি ভালো করেই জানেন। আপনার জন্মটা শোনেন, আপনার জন্মটা সারা বিশ্বের যত বড় ধনী শাহরুখ খান, ইলন মাস্ক, জেফ বেজোস, তাদের ঘরে তো হতে পারতো, কিন্তু তাদের ঘরে হয় নাই, গরিব বাবার ঘরে হয়েছে। এটা কি আপনি নির্ধারণ করছেন বা আমি নির্ধারণ করছি? এটাকে আমরা নির্ধারণ করতে পারি? এটা নির্ধারণ করছে সৃষ্টিকর্তা। ওই সৃষ্টিকর্তা খুব ভালো করে জানে কাজ জন্ম কোনখানে দিতে হবে। কয়লা দিয়ে আমরা অনেক হাসি তামাশা করি যে কয়লা ধুলে ময়লা জানা, কয়লার মতো কালা। এই কয়লা 100 থেকে 300 বছর খুব রোদে, প্রচন্ড রোদে এবং তাপে 100 থেকে 300 বছর থাকার পর পৃথিবীর সবচেয়ে দামি বস্তু ডায়মন্ডে পরিণত হয়, হীরাতে। এই জন্য যদি নিজেকে ওই জায়গাটাতে নিয়ে যেতে চাও, তাহলে নিজেকে আগে সূর্যের মতো জ্বালাও, পোড়াও, জ্বালিয়ে পুড়িয়ে ওই কয়লা থেকে নিজেকে হীরাতে রূপান্তর করে ওই জায়গায় যাও। মেয়েদের পিছনে লাইন মারতে হবে না, মেয়েরা তোমাদের পিছনে লাইন মারবো। একটা স্কুলে বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়ার জন্য 2 জন মা 2টা বাচ্চাকে নিয়ে গেছে। আপনারা আপনাদের সন্তানকে মুখ দিয়ে নির্যাতন করেন, অর্থাৎ ইংরেজিতে বলে ভার্বাল অ্যাবিউজ। মুখ দিয়ে কিভাবে নির্যাতন করেন জানেন? একটু পান থেকে চুন খসলে আপনার মনের মতো না হলে আপনাদের সন্তানকে বলছেন, তুই ভবিষ্যতে ভ্যান চলে খাবো, তোর ভবিষ্যৎ অন্ধকার, তুই ভবিষ্যতে ভাত পাবা না। এই ধরনের কথাগুলো কি বাচ্চাদের বলা ঠিক? এটাকে বলে মুখ দিয়ে নির্যাতন করা।
আপনাদের সন্তানকে ইতিবাচক কথা বলবেন। এই ধরনের কথাগুলো বললে না তাদের শরীরটা স্টাক হয়ে যায়, তাদের মস্তিষ্কে অনেক বেশি এটা আঘাত দেয়। স্নায়ু কোষে এই যে পরিবর্তন হয়, যে আমার মা আমাকে বলছে বড় হয় ভ্যান চলে খাবো, ভ্যানে চলে খাবো, কি আছে জীবনে, হ্যাঁ? তো এগুলো নেগেটিভ পরিবর্তন, এগুলো কথা বলা যাবে না। আমি মনে করবো যে আজকে থেকে আপনারা সন্তানদের মুখ দিয়ে নির্যাতন করবেন না, করবেন যাই কিছু হোক, মুখ দিয়ে এই সমস্ত সন্তানের খারাপ কিছু চাওয়া যাবে। যারা ভ্যান চালিয়ে 500 টাকা দিন ইনকাম করে, ওই কিন্তু বোঝে এই 500 টাকার কত দাম। 500 টাকার প্রত্যেকটা টাকা খরচ করতে কিন্তু সে হিসাব করে, যেটা আমার পরিশ্রমের ঘাম ঝরানো টাকা। আজ যার বাপ 5 বিঘা রাখি গেছে, ওই দিনে 5,000 খরচ করলে ওর গায়ে কিন্তু লাগে না। এটা বাস্তবতা না ভাই? বাপ দিয়ে যাওয়া টাকা দিনে 50,000 খরচ করলেও কিছু মনে হয় না। মদ কিনে, জুয়া খেলায়, এটা আমরা দেখছি তো। যারা আগে জমিদার ছিল তার নাতিপুতি কয়টা জমিদার আছে? আছে কিছু? হ্যাঁ? কিন্তু রিক্সা চালাইছে, বেটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হয় নাই? দিন মজুরের ছেলে হয় নাই? ডাক্তার হয় নাই? সরকারি অফিসার হয় নাই? মজুরের ছেলে হয় নাই? ওই জন্য দুনিয়াতে যা পারেন ইনভেস্ট করেন ছেলে মেয়ের জন্য। ওই জমি রাখি যাইতে হবে, পরবর্তীতে 1 বছর হলে বেশি খাবে। ওই জন্য যা পারেন এখনই তাদেরকে কিনে দেন, ওগুলো রাখার দরকার নেই। এটা একটা ভুল থিওরি। আমাদের মনে হয় আমাদের এই সূক্ষ্ম ভুলটা থেকে এখন বের হয়ে আসা উচিত। আপনারা যতটুকু পারেন আপনাদের জায়গা থেকে এখনই আপনাদের সন্তানদেরকে আর কি ইনভেস্ট করার চেষ্টা করেন। তোমরা এই যে অনেক প্রবলেমের মধ্যে বড় হচ্ছ না, অনেক সমস্যা না জীবনে, তো একটা কথা বলি তোমাদেরকে এবং পিতামাতাদেরকে একটা কথা বলি, ভাই সৃষ্টিকর্তা যখন কাউকে কিছু দেয়, দেওয়ার আগে সর্বপ্রথম তাকে অনেক বড় প্রবলেম দেয়। আপনারা দেখবেন সফলতা পাওয়ার আগে আপনাদের সৃষ্টিকর্তা অনেক বড় বড় সমস্যা দিছে। অর্থাৎ আপনি অনেক বড় কিছু পাওয়ার আগে সৃষ্টিকর্তা আপনাকে যোগ্য বানিয়ে তারপরে দিবে। আপনাকে এমন বড় সফলতা দিবে, আপনি ওই সফলতাটা যোগ্যই না, সেটা হবে না। সৃষ্টিকর্তা আপনাকে বড় কিছু দেওয়ার আগে আপনাকে প্রবলেম দিয়ে, ঝানু করে, জ্বালিয়ে পুড়িয়ে তারপরে আপনাকে বড় জিনিসটা দিবে। কাজেই আপনারা যেহেতু গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনাদের মনে রাখতে হবে সৃষ্টিকর্তা আপনাদেরকে চয়েস করেছে এবং এভাবেই নিজেকে পরিচালিত করেন। আপনারাই হবেন আগামী দিনের MBBS ডাক্তার, আপনারাই হবেন সচিব, আপনারাই শিক্ষা বোর্ডে কাজ করবেন। এখানে অসম্ভবের কিছু নাই তো। দিদি তো ম্যানেজারই করছেন এখানে, তাই না? তানিয়া আপাত বক্তব্য দিচ্ছেন, তাই না? এখানেই তো উদাহরণ আছে। হীনমন্যতায় থাকার কোনো কারণ নাই। ওই আলপনা ম্যাডামকে যে সৃষ্টিকর্তা বানাইছে, আপনাকেও ওই একই সৃষ্টিকর্তা বানাইছে। একজন হাসি খুশি মানুষ তার আশেপাশে সবাইকে হাসি খুশি রাখতে পারে, বিকজ পৃথিবীর সব অন্ধকার এক জায়গায় থাকলেও এক বিন্দু যদি আলো যায়, অনেকটা জায়গায় কিন্তু আলোকিত করে। আপনারা সেই আলোটা হওয়ার চেষ্টা করেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী 12 তারিখে। সেদিন আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আসবে। সেদিন আরো অন্যরকম খেলা হবে, অন্যরকম বক্তব্য হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা শেষ করছি। থ্যাংক ইউ।